প্রিয় ছাত্রছাত্রীরা, নবম শ্রেণীর ভূগোল ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সিলেবাসের তৃতীয় অধ্যায় পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয় এটা নিয়ে কিছু বিষয় সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। দেখো, আমাদের এই পৃথিবী জুড়ে বিভিন্ন নামের কত বিচিত্র সাগর, মহাসাগর, পর্বত, মরুভূমি, সমভূমি, দেশ, শহর, নগর ও গ্রাম আছে। কিন্তু কিভাবে আমরা জানব যে কোনো স্থান আমাদের এই বিরাট পৃথিবীর ঠিক কোনখানটাতে অবস্থিত? আর এই ঠিক কোনখানটাতে অবস্থিত এটা জানার জন্যই আজকের আমাদের চ্যাপ্টার পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়। তোমার কোনো বন্ধু, ধরো একটু বলি আলোচনা আকারে, আমেরিকায় থাকে, তুমি থাকো ভারতে। তোমার বন্ধু জানতে চাইলো তুমি ভারতের ঠিক কোন জায়গাটিতে থাকো। এই ঠিক কোন জায়গা বা কোন অবস্থানে থাকো, এটাই সঠিক অবস্থানটা নির্ণয় করার জন্যই আমাদের কোন স্থানের অবস্থান নির্ণয় প্রয়োজন হয়ে থাকে। কাজে আজকের আলোচ্য বিষয় অর্থাৎ যে বিষয়গুলোর উপর আলোকপাত করব আমরা, সেগুলো একটু এক এক করে জেনে নিয়ে এসো। অবস্থানের সংজ্ঞা, অবস্থান নির্ণয় পদ্ধতি অর্থাৎ এই অবস্থানটা কিভাবে আমরা নির্ণয় করব। পৃথিবীর কয়েকটি উল্লেখযোগ্য অক্ষরেখা, অক্ষরেখার বৈশিষ্ট্য, অক্ষাংশের সংজ্ঞা। এবারে আসি অবস্থানের সংজ্ঞা। অবস্থানটা অ্যাকচুয়ালি কি? কোনো বস্তু বা অঞ্চল পৃথিবী পৃষ্ঠে কোথায় রয়েছে তাকেই স্থানটির অবস্থান বলে। দেখো, খুব ছোটবেলায় তোমরা স্কুলে গ্লোব দেখেছো, তো পাশে এরকমই একটা গ্লোবের ছবি দেওয়া রয়েছে, যে গ্লোবটিতে আমরা দুটি মহাদেশ দেখতে পাচ্ছি। উত্তর দিকে উত্তর আমেরিকা এবং দক্ষিণ দিকে রয়েছে দক্ষিণ আমেরিকা, এবং উত্তর আমেরিকা একটা জায়গায় পয়েন্ট করে দেখানো হচ্ছে। তো ওটি হচ্ছে ওই স্থানটি বা ওটি হচ্ছে ওটির অবস্থান। এবার আসি অবস্থান নির্ণয় পদ্ধতিতে, অর্থাৎ অবস্থান নির্ণয়ের জন্য কি কি পদ্ধতি আমাদের অনুসরণ করা হয়। দেখো, দুটি পদ্ধতি, এক আপেক্ষিক অবস্থান, দুই প্রকৃতি অবস্থান। আপেক্ষিক অবস্থানকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, মেরু স্থানাঙ্ক নির্ণয়, আয়তকার স্থানাঙ্ক নির্ণয়। তো এইগুলো নিয়ে ডিটেলস আমরা আলোচনা করছি না, কারণ এখান থেকে সেভাবে বিস্তৃত প্রশ্ন তোমাদের আসে না, তোমাদের সিলেবাস ভিত্তিক আলোচনা একদম চলে যায়। বস্তু বা স্থানের অবস্থান আমরা কেন নির্ণয় করব, অর্থাৎ কেনই বা আমাদের স্থান নির্ণয় কেনই বা প্রয়োজন। একটু আগেই তোমাদেরকে উদাহরণ দিলাম যে তোমরা ঠিক কোন জায়গাটিতে থাকো, কিংবা তোমার বন্ধু বা বান্ধবীটি কোন জায়গাটিতে থাকে, সেটি জানার জন্যই কিন্তু আমাদের অবস্থান নির্ণয় একান্ত প্রয়োজন। এছাড়াও আরও যা যা কাজে প্রয়োজন হয়ে থাকে সেগুলো দেখো পয়েন্ট করে করে দেখানো রয়েছে, সেগুলো আমি এক এক করে আলোচনা করছি। মানচিত্র প্রস্তুতিতে, দুই সামরিক ক্ষেত্রে, তিন প্রতিরক্ষা ব্যবস্থায়। জানো, প্রতিরক্ষা ব্যবস্থা করতে গিয়ে কোথায় শত্রুপক্ষ রয়েছে সেই জায়গাটাকে লোকেট করার জন্য, নিজেদের আত্মরক্ষার জন্য প্রয়োজন হয়ে থাকে। সম্পদ আহরণের জন্য, আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের সম্পদ রয়েছে গুরুত্বপূর্ণ, বনজ, খনিজ, কৃষিজ, অনেক সম্পদ রয়েছে। ঠিক পৃথিবীর কোন জায়গায় সম্পদটা রয়েছে সেখান থেকে সম্পদ আহরণ করার জন্য অবস্থানটা নির্ণয় প্রয়োজন হয়ে থাকে। যানবাহন ব্যবস্থাকে উন্নত করতে, জিপিএস পরিষেবাকে উন্নত করতে। তো জিপিএস প্রসঙ্গে বলি, জিপিএস এর পুরো নাম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটা একটি সম্পূর্ণ কম্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থা। এখন তোমরা প্রত্যেকে অ্যান্ড্রয়েড সেট ইউজ করছো, ওখানে দেখবে জিপিএস একটি সফটওয়্যার থাকে। এটির মাধ্যমে নির্দেশ করে দেয় তুমি পার্টিকুলার কোন জায়গাটিতে রয়েছো। পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে জিপিএস এর পুরো নাম কি এবং এর প্রয়োজনীয়তা কি। রাজনৈতিক সীমানা পরিবর্তনের জন্য, নেক্সট নজরদারি ব্যবস্থা ও অপরাধী শনাক্তকরণ ব্যবস্থাকে উন্নত করতে, লাস্ট পরিকল্পনা ও প্রকল্প রূপায়ণে। অর্থাৎ এই বিষয়গুলো বা এই বিষয়গুলির জন্য আমরা কোন স্থানের অবস্থান নির্ণয় করে থাকি। এবার আসি পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয় যে বিষয়গুলি জানা প্রয়োজন। কি কি বিষয় আমরা জেনে নেব? এক নম্বরে জানবো অক্ষরেখা ও অক্ষাংশ, দু নম্বরে জানবো
দ্রাঘিমা রেখা ও দ্রাঘিমাংশ। আজ আমি তোমাদের আলোচনা করব তোমাদের সামনে অক্ষরেখা ও অক্ষাংশ নিয়ে। দ্রাঘিমা রেখা ও দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ এটা পরবর্তী কোনো ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। প্রথম জেনে নিই আমরা অক্ষরেখার সংজ্ঞা, অর্থাৎ অক্ষরেখা আমরা কাকে বলি। নিরক্ষরেখার উভয় দিকে নিরক্ষরেখার সমান্তরালভাবে পৃথিবীর পূর্ব দিক থেকে পশ্চিম দিকে 1 ডিগ্রি পরপর যে 90টি পরস্পর সমান্তরাল রেখা বৃত্ত কল্পনা করা হয়েছে তাদের প্রত্যেকটিকে অক্ষরেখা বলা হয়। এবার একটু চিত্রের দিকে তাকিয়ে দেখি। দেখো চিত্রে রেড অ্যারো করা অংশটি এটি মানচিত্রের পূর্ব এবং পশ্চিম দিক বরাবর বিস্তৃত। এটি হচ্ছে অক্ষরেখা। এই অক্ষরেখাটি বিস্তৃত হয়েছে দেখো ঠিক গ্লোবটির মাঝ বরাবর। এই অক্ষরেখাটির একটি বিশেষ নাম রয়েছে, এটিকে বলা হয় নিরক্ষরেখা। এই যে একটু আগেই বলেছি সংজ্ঞাতে, নিরক্ষরেখার উভয় দিকে, অর্থাৎ নিরক্ষরেখার ওপরের দিক এবং নিচের দিক। এই নিরক্ষরেখার ওপরের দিকটাকে বলা হচ্ছে উত্তর গোলার্ধ এবং নিরক্ষরেখার ঠিক নিচের দিকটাকে বলা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। নিরক্ষরেখার ঠিক ওপরের দিকে অর্থাৎ উত্তর দিকে পরপর পরপর আরো কিছু ডটেড লাইনে রেখা চলে গেছে, এগুলি হচ্ছে প্রত্যেকটি অক্ষরেখা। একইভাবে এই নিরক্ষরেখার দক্ষিণ দিকে ডটেড লাইনে কিছু রেখা চলে গেছে, এইগুলি হচ্ছে প্রত্যেকটি অক্ষরেখা। এবারে আসি এই অক্ষরেখাগুলোর সংখ্যাতে চলে আসি। এই যে বললাম একটু আগেই যে নিরক্ষরেখার উভয় দিকে 1 ডিগ্রি ব্যবধানে ব্যবধানে করে অক্ষরেখাগুলি টানা হয়েছে। এইভাবে নিরক্ষরেখার উত্তর দিকে 1 ডিগ্রি ব্যবধান করে করে মোট 90টি রেখা এবং নিরক্ষরেখার দক্ষিণ দিকে 1 ডিগ্রি ব্যবধান করে মোট 90টি দক্ষিণ অক্ষরেখা অবস্থিত। অর্থাৎ আমরা এবার আমাদের জেনে নিই তাহলে এই পৃথিবীর ভূগোলকের ওপরে মোট অক্ষরেখার সংখ্যা কটি। অক্ষরেখার সংখ্যা তো হওয়া উচিত 90 + 90 180টি, কিন্তু না, তা নয়। অর্থাৎ কেন না, এই যে 1 ডিগ্রি করতে করতে যখন আমরা 90তে পৌঁছচ্ছি, খেয়াল করে দেখো ঠিক সবুজ চিহ্নটা অ্যারোর মাথার ঠিক ওপর দিকটা একটা বিন্দুতে পরিণত হয়ে গেছে, সুতরাং এটা রেখা নয়। তাই উত্তর দিকে এই অক্ষরেখার সংখ্যা দেখো লেখা আছে আমার স্ক্রিনের মধ্যে 89টি এবং দক্ষিণ গোলার্ধেও একইভাবে 90 ডিগ্রি বিন্দুতে পরিণত হয়ে গেছে, তাই দক্ষিণ গোলার্ধে অক্ষরেখার সংখ্যা হচ্ছে 89টি এবং নিরক্ষরেখার নিজে একটি অক্ষরেখা, সুতরাং মোট অক্ষরেখার সংখ্যা হলো 89 + 89 প্লাস নিরক্ষরেখা 1 সমান 179টি, অর্থাৎ 179টি মোট হলো আমাদের পৃথিবীতে অক্ষরেখা। এই প্রসঙ্গে আমি একটু একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে পৃথিবীতে এই যে অক্ষরেখাগুলোর আমরা কথা বলছি, বাস্তবিকই কিন্তু এই রকম কোনো রেখার অস্তিত্ব নেই। এই রেখাগুলি পুরোপুরি কাল্পনিক, যেটা আমি আমার সংজ্ঞাতেও উল্লেখ করে গেছি। এরপরে অক্ষরেখা গেল, আমি অক্ষাংশ নিয়ে আলোচনা করব, তবে দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ নিয়ে আজকের আমার আলোচ্য বিষয় না, এটাতে আমি তাই আলোকপাত করছি না। পরবর্তী বিষয়ে চলে আসি এবারে অক্ষরেখার বৈশিষ্ট্য। অক্ষরেখার সংজ্ঞা জানলাম, এবার জেনে নিই অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো কি কি। চিত্রের দিকে তাকিয়ে দেখো, অক্ষরেখাগুলো চিত্র থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য খুঁজে নিতে পারি। 1, অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিমে প্রসারিত। রেড রঙের অ্যারোটি কিন্তু নির্দেশ করছে মানচিত্রের পূর্ব এবং পশ্চিম দিককেই। 2, অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত। প্রত্যেকেই ছেলেরা যারা ফুটবল খেলো, ফুটবল নিয়ে ওই ফুটবলের চারিদিকে যদি একটি পেন দিয়ে সার্কেল করতে চাও, তাহলে দেখবে যে রেখাটা টানা হয় সেটা কিন্তু কখনোই স্ট্রেট লাইন হয় না, সেটা ওই গোলাকার রেখাই হয়। সুতরাং অক্ষরেখাগুলো কিন্তু পূর্ণবৃত্ত। 3, প্রত্যেকটি অক্ষরেখা নিরক্ষরেখার সমান্তরালে অবস্থিত। এই জন্য একই অক্ষরেখায় অবস্থিত যে কোনো স্থান থেকে নিরক্ষরেখার দূরত্ব কিন্তু সর্বদা সমান থাকে। 4, সমাক্ষরেখাগুলোর পারস্পরিক দূরত্ব নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে কিছুটা বেশি। 5, অক্ষরেখাগুলো পরস্পরের সমান্তরাল হয় যে কোনো দুটো অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান হয়। 6, নিরক্ষরেখা নিজেও একটি অক্ষরেখা, পৃথিবীর ঠিক মধ্যস্থল বেষ্টন করে আছে বলে নিরক্ষরেখার পরিধি সর্বাধিক। ছাত্রছাত্রীরা তোমরা একটু খেয়াল করবে, শর্ট প্রশ্নের জন্য বিষয়টি খুব
খুবই গুরুত্বপূর্ণ যে কোন অক্ষরেখার পরিধি সর্বাধিক। 7 অক্ষরেখাগুলোর পরিধি নিরক্ষরেখা থেকে মেরুবিন্দুর দিকে ক্রমশ ছোট হতে হতে অবশেষে দুই মেরুতে দুটি বিন্দুতে পরিণত হয়, অর্থাৎ অক্ষরেখাগুলোর পরিধি সর্বত্র সমান নয়। খেয়াল করে দেখো চিত্রটিতে নিরক্ষরেখা যার মান লেখা আছে 0 ডিগ্রি দুপাশে, এরপর চলে যাও লেখা আছে 23.5 ডিগ্রি উত্তর, তারপর চলে যায় 66.5 ডিগ্রি উত্তর। দেখো রেখাগুলোর পরিধি কিন্তু ধীরে ধীরে কমতে আছে। অনুরূপে একইভাবে দক্ষিণ গোলার্ধেও রেখাগুলোর পরিধি ধীরে ধীরে কমতে থাকে এবং সবশেষে গিয়ে বিন্দুতে পরিণত হয়, যেটা আমি তোমাদের একটু আগে অক্ষরেখার মোট সংখ্যা বোঝানোর সময় বিষয়টা বুঝিয়েছিলাম। নেক্সট 9 নাম্বার, একই সমাক্ষরেখায় অবস্থিত বিভিন্ন অঞ্চলের স্থানীয় সময় আলাদা হয়। 10 অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিমে পৃথিবীকে বেষ্টন করে আছে, তাই অক্ষরেখাগুলোর সর্বত্র একই সময়ে সূর্যোদয়, মধ্যাহ্ন বা সূর্যাস্ত হয় না, আগে বা পরে হয়। 11 একই অক্ষরেখায় অবস্থিত বিভিন্ন স্থানের দিনরাত্রির দৈর্ঘ্য এবং জলবায়ু প্রায় একই রকম হয়। 12 বিভিন্ন সমাক্ষরেখায় ভিন্ন ভিন্ন জলবায়ু দেখা যায়। এখানে আমার একটা সোর্স নেওয়া আছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে, কিছু এই অক্ষরেখার ফিচার্স নেওয়া হয়েছে এবং তার পাশে ছবিতে দেখানো হয়েছে। দেখো এখানে 1 ডিগ্রি ব্যবধান নয়, এখানে 10 ডিগ্রি ব্যবধান করে করে টানা হয়েছে উত্তর দিকে এবং দক্ষিণ দিকেও 10 ডিগ্রি ব্যবধান করে করে নেমে এসছে। এবং একদম দেখো খেয়াল করে দেখো এতক্ষণ যেটা নিয়ে বিস্তৃত আলোচনা করলাম যে 90 ডিগ্রি উত্তর দেখো বিন্দুতে পরিণত হয়ে গেছে। এবং একটু আগে যে বললাম যে অক্ষরেখার পরিধিগুলো যতই মেরুর দিকে যাওয়া যায় ততই কি হয় না কমতে থাকে। একদম খেয়াল করে দেখো ইকুয়েটর যেটা লেখা আছে অর্থাৎ নিরক্ষরেখা, তার পরিধি যতটা বেশি ধীরে ধীরে কমতে কমতে 10, 20, 30, 40, 50, 60, দেখো শূন্যের সঙ্গে 60-এর পার্থক্য কতটা। 0 ডিগ্রির যে পরিধি 60-এর সেই পরিধি নয়, এরপর ধীরে ধীরে দেখো 90, সেটা একদম ছবিতে স্পষ্ট দেখতে পাচ্ছ বিন্দুতে গিয়ে পরিণত হয়েছে। এবার আসি পৃথিবীর কয়েকটি উল্লেখযোগ্য অক্ষরেখায় চলে আসি। অক্ষরেখা তো জানলাম, অক্ষরেখাগুলো বুঝলাম, এবার গুরুত্বপূর্ণ কতগুলি অক্ষরেখায় চলে আসি। গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলো দেখো, এটা একটা গ্লোব। এই গ্লোবে কতগুলো মহাদেশকে আমরা দেখতে পাচ্ছি, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ইউরোপের কিয়দাংশ আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলোকে, কাল্পনিক রেখা এগুলোকে চিহ্নিত করে নিই। মাঝ বরাবর একটু আগে জেনেছি একটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা বিস্তৃত হয়েছে, ইকুয়েটর বলে লেখা আছে, নিরক্ষরেখা, যার আরেকটা নাম আছে বিষুবরেখা। তো 0 ডিগ্রি, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি অক্ষরেখা। এরপর চলে যাও 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এটির একটি খুব গুরুত্বপূর্ণ নাম আছে, এটাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা বা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। অনুরূপে একইভাবে দক্ষিণ গোলার্ধে এইরকমই একটি রেখা বিস্তৃত হয়েছে দেখো 23.5 ডিগ্রি দক্ষিণ, যেটিকে বলা হয় মকর ক্রান্তি রেখা। আবার উত্তর গোলার্ধে চলে যাই, দেখো 66.5 ডিগ্রি উত্তর, যেটাকে বলা হচ্ছে সুমেরু বৃত্ত রেখা। একইভাবে দক্ষিণ গোলার্ধে চলে এসো 66.5 ডিগ্রি দক্ষিণ, এটাকে বলা হয় কুমেরু বৃত্তরেখা। অর্থাৎ পৃথিবীর গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলি হলো মোট 5টি। 1 বিষুবরেখা বা নিরক্ষরেখা, 2 কর্কট ক্রান্তি রেখা, 3 মকর ক্রান্তি রেখা, 4 সুমেরু বৃত্তরেখা, 5 কুমেরু বৃত্তরেখা। এবারের বিষয়ে আসি অক্ষাংশ। একটু আগেই প্রথমেই আমরা আলোচনা করেছিলাম যে কোন স্থানের অবস্থান নির্ণয় করতে গেলে অক্ষরেখা এবং অক্ষাংশ দুটো আজকে আমরা আলোচনা করে নেব। তো এখন আলোচনার বিষয় হচ্ছে অক্ষাংশ। প্রথমে একটু আসি, জেনে নিই চলো অক্ষাংশ কাকে বলে। নিরক্ষরেখা আমরা চিনে নিয়েছি। এই নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোন স্থান এবং নিরক্ষীয় তল এর কৌণিক দূরত্বকে সেই স্থানটির অক্ষাংশ বলে। এই একটু উদাহরণস্বরূপ বলি, অক্ষাংশ যেমন কলকাতার অক্ষাংশ 22 ডিগ্রি
34 উত্তর। এর থেকে বোঝা যায় যে কলকাতা নিরক্ষরেখার উত্তর দিকে অবস্থিত। কলকাতা থেকে ভূকেন্দ্র পর্যন্ত একটি সরলরেখা টানলে এবং নিরক্ষরেখা থেকে ভূকেন্দ্র পর্যন্ত আরও একটি সরলরেখা টানলে ওই সরলরেখাদ্বয় ভূকেন্দ্রে 22 ডিগ্রি 34 মিনিট কোণ উৎপন্ন করবে। এবার আসি জেনে নিই এই জ্যামিতিকভাবে কৌণিক দূরত্ব বা কৌণিক দূরত্বের সাহায্যে অক্ষাংশটা আমরা কিভাবে নির্ণয় করব। এটা একটি বৃত্ত ভূগোলক যার কেন্দ্রবিন্দু যেটিকে ও নাম দিয়ে চিহ্নিত করেছি। এবার ধরে নিই এই গ্লোবটির ওপরে পি অর্থাৎ নীল ডটেড অংশটি একটি স্থান, পি স্থান। আমরা সংজ্ঞাতেই বলেছিলাম যে নিরক্ষরেখার উত্তর বা দক্ষিণে অবস্থিত কোন স্থান, তাহলে পি স্থানটি আমরা দেখতে পাচ্ছি এখন নিরক্ষরেখার উত্তর দিকে অবস্থিত। এই পি স্থানটি যে দ্রাঘিমা রেখা বরাবর অবস্থিত, ওই দ্রাঘিমা রেখাটি নিরক্ষীয় তলের সঙ্গে দেখতে পাচ্ছি আমরা কিউ বিন্দুতে ছেদ করেছে। সুতরাং পৃথিবীর কেন্দ্রে একটি কোণ উৎপন্ন করেছে, সেটি হচ্ছে পি ও কিউ কোণ। এই পি ও কিউ কোণটিকে যদি আমরা চাঁদার সাহায্যে মেপে নিই, এর একটি মান আমরা পাবো। যে মানটি পাবো সেটি হচ্ছে পি স্থানটির অক্ষাংশ। বাস্তবে অক্ষাংশ নির্ণয়ের আরো কিছু পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলো একটু বলে নিই। বাস্তবে পৃথিবীর কেন্দ্রে গিয়ে কোনো অক্ষাংশ নির্ণয় করা সম্ভব নয় বলে মেরু নক্ষত্র কিংবা সূর্যের সাহায্যে পৃথিবীর কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয়। উত্তর গোলার্ধে মেরু নক্ষত্র ধ্রুবতারার উন্নতির সাহায্যে পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয়। আর দক্ষিণ গোলার্ধে আমরা ধ্রুবতারা কিন্তু দেখতে পাই না। কিন্তু কুমেরু বিন্দু থেকে সোজাসুজি দক্ষিণের আকাশে হ্যাডলির অক্ট্যান্ট নামে একটি নক্ষত্রকে আমরা দেখতে পাই। দক্ষিণ গোলার্ধে কোনো স্থানের অবস্থান নির্ণয় করার সময় এই নক্ষত্রের আমরা সাহায্য নিয়ে থাকি। তবে উভয় ক্ষেত্রে একই পদ্ধতি অনুসরণ করা হয়। এছাড়া আমরা দিনের বেলায় সূর্যের উন্নতি কোণের সাহায্যে উত্তর গোলার্ধে যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করে থাকি। বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে সূর্যের উন্নতি কত তা নৌ সারণী থেকে জানা যায়। এছাড়াও আমরা কি করি না, সেক্সট্যান্ট নামক একটি যন্ত্র আছে, এই যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোণ জানা যায়। আচ্ছা, অক্ষাংশ পড়তে গিয়ে আমরা নিরক্ষীয় তল একটা শব্দ পেয়েছি। এবার আসি এই নিরক্ষীয় তল। নিরক্ষীয় তল আমরা কাকে বলি? নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে সমান দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়, যে তল পাওয়া যায় সেটি হচ্ছে নিরক্ষীয় তল। কিরকম নিরক্ষীয় তল? এই যে চিত্রে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ নিরক্ষরেখা ও পৃথিবীর কেন্দ্র যে তলের ওপর অবস্থিত তাকে নিরক্ষীয় তল বলে। আরও একটু সুন্দরভাবে আমরা বলতে পারি, নিরক্ষরেখা বরাবর ভূমণ্ডলকে কাল্পনিকভাবে কেটে ফেলতে পারলে, বাস্তবিকে তো এইভাবে পৃথিবীকে আমরা কেটে ফেলতে পারবো না, সবই কল্পনা করে নেওয়া হয়েছে। ভূমণ্ডলকে যদি আমরা কাল্পনিকভাবে কেটে ফেলতে পারি, তাহলে ভূমণ্ডলের যে কাল্পনিক তল পাওয়া যায়, অর্থাৎ এই যে তলটি আমরা নিরক্ষীয় তলটার কথা বলছি, এই তলটিও কিন্তু কাল্পনিক। অক্ষরেখাগুলো যেমন কাল্পনিক, অর্থাৎ নিরক্ষরেখাও যেমন একটি কাল্পনিক রেখা, ঠিক তেমনি নিরক্ষীয় তলটিও কিন্তু একটি কাল্পনিক তল। অর্থাৎ এই যে কাল্পনিক তলটা পাওয়া গেল, এটাই হচ্ছে নিরক্ষীয় তল। দেখো চিত্রে স্টোনি গ্রে কালার করা রয়েছে যে তলটি, ওটি হচ্ছে নিরক্ষীয় তল। এবার আসি উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো উত্তর গোলার্ধ আমরা কাকে বলি, দক্ষিণ গোলার্ধ আমরা কাকে বলি। তাও একবার আলোচনা করে নিই। নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুটি ভাগে ভাগ করেছে। উত্তরের ভাগকে আমরা বলি উত্তর গোলার্ধ এবং দক্ষিণের ভাগকে আমরা বলছি দক্ষিণ গোলার্ধ। ঠিক আছে, তাহলে নিরক্ষীয় তল এবং উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। এবার আসি নিরক্ষরেখা এবং অক্ষরেখা। এতক্ষণ তো নিরক্ষরেখা এবং অক্ষরেখা নিয়ে অনেক কথাই বললাম, এই দুটো রেখার একটু প্রয়োজনীয়তা জেনে নিয়ে এসো। পৃথিবীর কোনো স্থান কতটা উত্তরে বা কতটা দক্ষিণে অবস্থিত তা নিরক্ষরেখা এবং অক্ষরেখার সাহায্যে জানা যায়। সত্যি তো জানা যায়, আমরা তখন আলোচনা করলাম যে কতটা উত্তরে অবস্থিত বা কতটা দক্ষিণে অবস্থিত। সুতরাং একটা জিনিস দেখা যাচ্ছে যে এই অবস্থান নির্ণয়ের সঙ্গে সমস্ত বিষয়গুলোই পুরোপুরিভাবে সম্পর্কিত। ছাত্রছাত্রীরা এতক্ষণ অক্ষাংশ, অক্ষরেখা এগুলো নিয়ে আলোচনা করলাম। তোমরা বাড়িতে ভালো করে বইগুলো পড়ে দেখো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো। থ্যাংক ইউ।